পরে আলোচনা করব। আমি একটু সালাউদ্দিন আহমেদ কাছে যাই। সেটা হচ্ছে যে তারেক রহমানের যে 2 পর্বে ইন্টারভিউ ছিল, সেকেন্ড পর্ব গতকাল প্রকাশিত হয়েছে। সে জায়গায় ইন্টারেস্টিং কয়েকটা বিষয় উনি খোলাসা করেছেন। উনি যদি ক্ষমতায় যান ওনার দল, তাহলে তার পররাষ্ট্রনীতি কী হবে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাইলেটারাল সম্পর্কটা কী হবে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো এবং এই যে যেসব কথা বললো এবং ওনার ক্ষমতায় গেলে ওনার কিছু কিছু পরিকল্পনার কথা উনি এসছে, তা উনি ক্ষমতায় গেলে উনি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে পারেন, আপনার কাছে কি মনে হয় এইসব বিষয়ে? ধন্যবাদ মোস্তফা ভাই। আমি প্রথমেই আসলে বলি যে ছাত্রবর্গের বিষয়টা যে ভাই যেটা বললো আর কি, তারেক রহমানের কিন্তু প্যারালালি 3টা সাক্ষাৎকার ফিনান্সিয়াল টাইমস, সেখানে কিন্তু উনি ছাত্রদের কথা ভালো স্পষ্টভাবে বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন যে প্রয়োজনে ছাত্রদের সাথে উনি তরুণদেরকে নিয়ে আমি এগিয়ে যাব, এই কথাটা কিন্তু এসেছে। বিবিসি বাংলায় হয়তো ওইভাবে কোশ্চেনও করা হয়নি, ওইভাবে আসেও নাই বিষয়টা আর কি। তো ফিনান্সিয়াল টাইমসে স্পেসিফিক বলেছেন। আর বিবিসি বাংলার সাক্ষাৎকারটাই যেহেতু এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু, তো আপনার 2 পর্বের এখানে 2 পর্বেই উনি কিন্তু খুব মানে প্র্যাগমেটিকভাবে কথা বলেছেন ভবিষ্যৎ দিকে তাকিয়ে, এবং খুব মজা করেও বলেছেন কাদের কল্লোলের সাথে যে আমরা সামনের দিকে তাকাতে চাই আর কি, পেছন থেকে শিক্ষা নিয়ে। তো আপনি যে বিষয়গুলো বললেন, হ্যাঁ, অনেক ধরনের পরিকল্পনার কথা উনি বলেছেন। যেমন উনি সংবাদপত্রের কথা, স্বাধীনতার কথা যখন বলা হয়েছিল যে এটা কি থাকবে কিনা, তখন কিন্তু উনি ওনার 2001 থেকে 6 ওনাদের উপর যেই ধরনের কার্টুনিজম করা হতো এবং যে ধরনের মানে অপপ্রচার করা হতো, সেগুলোকে অ্যাড্রেস করে বলেছেন আমি কিন্তু সবাইকে নিয়ে বসে আপনাদের কথাও শুনবো এবং আমার কথাও বলবো, সেটা সম্মিলিতভাবে একটা ভালো দিকে আমাদের যাবে, তাই না? তারপর ঢাকাকে উনি বিকেন্দ্রীকরণের কথা বলেছেন, প্রত্যেকটা জেলাকে উন্নত করা। ঢাকার যে অবস্থা, কিছু আপনি রাস্তায় হাঁটলে দেবেন একই রাস্তায় বিভিন্ন ধরনের আপনার ট্রান্সপোর্ট, সেগুলো নিয়ে কিন্তু উনি পরিকল্পনার কথা উনি বলেছেন। সামগ্রিকভাবে ওনার যেই আপনার বক্তব্যগুলো এসেছে, প্রশ্নের পরিপ্রেক্ষিতেই উনি স্পেসিফিক উত্তর দিয়েছেন। ওনার উপর যে আপনার যে নির্যাতনটা হয়েছে, সেই নির্যাতনটা উনি ফেস করেছেন এবং 1/11 এবং উনি একটা জিনিস খুব স্পেসিফিক্যালি এখানে বলেছেন যে 1/11 যে সরকার এসেছিল প্রথমে 2006 পরে, যে আসলে বাংলাদেশের রাজনীতি কিন্তু একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগুচ্ছিল। তারপর 1/11-তে এসে প্রথম ওই সরকার এই আপনার গণতন্ত্রকে হত্যা করলো, তারপরে তো আপনার এটাকে একদম কবররচিত করলো হাসিনা সরকার। তো এই অবস্থার কোনো সময় কোনো পুনরাবৃত্তি হবে না, এই কমিটমেন্ট কিন্তু উনি দিয়েছেন। এই ধরনের নানা ধরনের যেই বিষয়গুলো আছে, যেগুলো জনমানুষের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো কিন্তু উনি স্পেসিফিক্যালি বলেছেন, প্রত্যেকেই এই উত্তরগুলো দিয়েছেন। এবং আমি মনে করি যে এটা শুধু মানে শুধু রাজনৈতিক দলের বিএনপির যে কর্মী বা তাদের সমর্থকদেরকে না, সারা বাংলাদেশের মানুষেরকে একটা বুস্ট আপ করেছে। এই কারণে বুস্ট আপ করেছে, কারণ হচ্ছে কি, মানুষ তো স্বাভাবিকভাবেই মানুষ মনে করতেছে যে নির্বাচন হলে বিএনপি যেহেতু দীর্ঘদিনের একটা পরীক্ষিত দল এবং তাদের রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা আছে, মানুষের বিএনপির আপনার ইনশাল্লাহ আপনার ক্ষমতায় আসার মানে রাষ্ট্র ক্ষমতায় আসার আপনার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং সেটা তো তারেক রহমান নিজে ফিনান্সিয়াল টাইমসকে বলছেন যে উনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আত্মবিশ্বাসী, অবশ্যই আত্মবিশ্বাসী, সেটাই আত্মবিশ্বাসী। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এখন ধরেন আমি একটা গুড নর্মস নিয়ে, গুড গেস্টার নিয়ে উনি কথা বলছেন সবাই, কিন্তু তার বিপরীতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও তো আপনার এখানে দেখেন সাংবাদিকদের থেকে কোশ্চেন ছিল যে আপনি কি অন্য রাজনৈতিক দলকে নিয়ে চলবেন কিনা, যৌথভাবে হবে কিনা। উনি বলেন যে আমি তো দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করছি, যুগপৎ আন্দোলন লোকজন কিন্তু আমার সাথে আছে, ওরা, হ্যাঁ, আমি তাদেরকে নিয়েও একসাথে চলতে চাই এবং এর বাইরেও যারা আছে তাদেরকে নিয়েও চলতে, তরুণদের কথা, যেটা অন্য ফিনান্সিয়াল জাতীয় সরকারের কথা তো অনেকবার এর আগেও বলেছেন। এখন দেখেন আপনি এই যে ঐকমত্য কমিশনের ব্যাপারটা যে ভাই তুললেন, ঐকমত্য কমিশনে 84টা বিষয়ে ঐকমত্য হইল, কমিশনটা আমি পরে আসবো। আচ্ছা, আমি তারেক রহমান প্রসঙ্গটা শেষ করতে চাই। উনি যে ভারত বিষয়ে যে কথাগুলো বললেন, ভারত বিষয়ে যেটা আমি ফেলানির লাশ আমি এখানে পররাষ্ট্র নীতির বিষয়ে, এখন উনি আমাদের তো সবসময় বিএনপিরও একটা সবসময় একটা কথা ছিল, কিন্তু উনি একটা নতুন ওয়ার্ড যোগ করেছেন পররাষ্ট্র বিষয়, খুবই সিগনিফিকেন্ট, সবার আগে বাংলাদেশ, এই কথাটা উনি নতুন যোগ করেছেন কিন্তু, এবং উনি এটা হৃদয়ে ধারণ করেন। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে ট্রাম্প বলতেছে আমেরিকা ফার্স্ট, ভাই ওই রকম আমি কিছু বুঝি না, আমার কাছে হলো আমার হৃদয় হচ্ছে সবার আগে বাংলাদেশ, এই যে নীতি, এই নীতিতেই কিন্তু উনি চলবে। ভারতের ক্ষেত্রে উনি বলেছেন যে ফেলানির লাশ এবং আমার যে পানির হিস্সা, এটা আমি অবশ্যই চাইবো, এবং সেই ক্ষেত্রে আমার যে স্ট্যান্ড থাকবে আমার দেশের প্রতি থাকবে, সবার আগে বাংলাদেশ, এটাই হবে আমার স্ট্যান্ড।
এবং ভারতের সাথে অন্যান্য বিষয় এবং উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনার হাসিনাকে, যে স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত যদি বাংলাদেশের জনগণের বিভাজন হয় তাহলে আমার কিছু করার কিছু নাই। এক্স্যাক্টলি, কোনো কিছু করার নেই। এটা তো এক ধরনের ভারতকে বুঝিয়ে দিল উনি যে কাজটা তারা ঠিক করেন। আপনাকে দেখি আমি বলি যে তারেক রহমান কিন্তু বিএনপি লিগেসিটাই বহন করতেছেন। এখানে আমি একটা আপনাকে ইনপুট দিই, সেটা হচ্ছে মোরাজি দেশাই যখন বাংলাদেশে ভ্রমণ করেছিল 1977-78 সালের দিকে, তখন কিন্তু জয়েন্ট রিভার কমিশন এই জিয়াউর রহমান গঠন করার জন্য আপনার উদ্যোগ নিয়েছিল। সুতরাং বিএনপির আইডিওলজির মধ্যে আছে যে ভারতের আধিপত্যবাদ কোনো সময় বিএনপি মেনে নেবে না। এটা তাদের আইডিওলজির মধ্যেই এই জিনিসটা, তারা এভাবে এই আইডিওলজি ধারণ করেই তারা কিন্তু রাজনীতি করে সবসময়, এবং সেই লিগেসিটাই তারা কিন্তু বহন করতেছে। সালাউদ্দিন রায়হান, সেটা হচ্ছে আমি তারেক রহমানের প্রসঙ্গে আরেকবার আসি। উনি কনফিডেন্টলি বলেছেন যে উনি 2/3 মেজরিটি নিয়ে উনি হয়তো ওনার দল আগামীতে নির্বাচনে পাবে, মানে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং উনি বলছেন যে উনি সহসা দেশে ফিরবেন এবং ভোটে উনি অংশ নেবেন। বিএনপির এখন স্থানীয় পর্যায়ের যে অবস্থা, ওনার এই আশাটাকে আরো আগে হওয়া উচিত ছিল কিনা, আপনার কি মনে হয়? দেশে ফেরার বিষয়। হ্যাঁ, এবং আচ্ছা, এটাতে আসার আগে একটু বলি, বিএনপি কিন্তু ফরেন পলিসির ব্যাপারে বিএনপি, আমি তো বললামই যে 1977 সাল থেকেই কিন্তু একটা নীতি ফলো করে আসছে। এবং ভাই যেটা বললো 2016 সালে কিন্তু ভিশন 2030 দিয়েছিল বেগম খালেদা জিয়া, সেখানেও কিন্তু ফরেন পলিসির ব্যাপারে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতে নাই। তারেক রহমান সেটাকেই এগিয়ে একটু বলেছেন সবার আগে বাংলাদেশ, হ্যাঁ, সেটাকে অ্যাড করেছেন। আর আপনি যেটা বলেছেন ওনার আশাটা আগে ছিল কিনা, আসলে দেখেন পলিটিক্যাল যেই সিনারিও বাংলাদেশে, ওনার 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 গেস্টারের যেই আপনার নেতা, ওনার যে নিরাপত্তা, ওনার যে সার্বিক পরিস্থিতি দেশে, সার্বিকভাবে উনি যেহেতু জাতীয়তাবাদের একজন একটা প্রতীক। তো আপনার কিছুদিন আগে মহাসচিব সাহেব নিজেও বলেছেন যে আমরা দল থেকেই ওনাকে পারফেক্ট টাইমে নিয়ে আসবো। এখানে দলেরও সিদ্ধান্ত, স্ট্যান্ডিং কমিটি বা দলের নির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয় আছে, যেহেতু উনি দলের চেয়ারপারসন। সুতরাং আগে আসার বিষয়টা বা পরে আসার বিষয়টা শুধু ওনার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, এটা কিন্তু ওনার দলের যারা নেতৃস্থানীয় লোকজন আছে তাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। আর 2/3 মেজরিটির কথা বললেন, বিএনপি আসলে দেখেন 2/3 মেজরিটি আগেও পেয়েছে। এই জন্যই দেখবেন যে ওইখানে একটা প্রশ্ন করছিল যে একই ব্যক্তি যদি 3 পদে থাকে, যেটা এনসিপি বা জামায়াতেরও আপনার একটা উনি বলছেন যে একই ব্যক্তি তিন পদে থাকে। উনি কিন্তু এখানে একটা ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা সবার জানা দরকার। সেটা হচ্ছে যে দেখেন 2001 সালে কিন্তু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছিল, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে নাই। বাট আওয়ামী লীগ যখন 2/3 মেজরিটি সামহাও কোনোভাবে অ্যাচিভ করলো, মানে তারা কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দিল। এখানেই কিন্তু বেসিক পার্থক্য। উনি কিন্তু এই জিনিসটা হাইলাইট করেছেন যে আমি 3টা পদে আছি বা যে কেউ 3টা পদে আছে, পদের যে ব্যক্তি সেই পদগুলোকে কিভাবে এক্সারসাইজ করলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পদকে সঠিকভাবে মূল্যায়ন করেন এবং সঠিক এক্সারসাইজ করেন তাহলে আপনি আউটপুটটা ভালো পাবেন। আর পদকে যদি অবমূল্যায়ন করেন তাহলে আউটপুট ওই শেখ হাসিনার মতোই হবে। সুতরাং পদ কয়টা আমি হোল্ড করতেছি দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি মানে উনি যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছেন। তো এই বিষয়টাও কিন্তু এসেছে। সুতরাং আপনার উনি আসলে, উনি নিশ্চয়ই আসবেন, উনি ওই সাক্ষাৎকারে বলেছেন যে আমি খুব দ্রুতই ফিরবো ইনশাল্লাহ। হয়তো স্পেসিফিক ডেট উনি দেন নাই, কারণ ওনার আসার সাথে সাথে আপনি জানেন যে সারা বাংলাদেশে একটাই মানে মানুষের এক ধরনের একটা জোয়ার সৃষ্টি হবে। তো ওনার আসার, ওনার নিরাপত্তা, সারা বাংলা মানে ঢাকা শহরের নিরাপত্তা সব কিছুর একটা বিষয় আছে। সব কিছু চিন্তাভাবনা করি উনি ঠিকভাবে আসবেন। এবং বিএনপি আমি তো মনে হয় যে ইনশাল্লাহ হয়তো বিএনপি নির্বাচনে ভালোই করবে। যতটুকু এত একটা বড় দল, নানান ধরনের সমস্যা থাকতে পারে তৃণমূল পর্যায়ে, এনসিপি তো নতুন দল, ওদের সমস্যা একটু কম থাকবে। জামায়াত ইসলামী তো এক ধরনের দল, তারা পরিকাঠামো এক একটা দলের পরিকাঠামো এক এক ধরনের। বাট আমার মনে হয় উনি আসার পরে যেই প্রবলেমগুলো, ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে বা যেই ধরনের কথা বিএনপি সম্বন্ধে বলা হয়, সেগুলো আমার মনে হয় একদম ধূলিসাৎ হয়ে যাবে এবং আস্তে আস্তে উনি সেগুলোকে আপনার কারেকশন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই অ্যাড্রেস করবেন। উনি অ্যাড্রেস করার মন মানসিকতায় আছেন, কারণ আপনার ওনার সাক্ষাৎকার দেখলে দেখবেন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে কথা বলার ধরন, সব কিছুই কিন্তু খুবই আশাব্যঞ্জক, খুব মানুষকে খুব আশা দেয়। এই ধরনের কথাবার্তাই উনি কিন্তু সবসময় বলছেন, ওনার আগের বক্তৃতাতেও এবং এখনও বলে যাচ্ছেন কিন্তু প্রতিনিয়ত করছিলাম। আমি পাশাপাশি আপনাকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এনসিপির নেতা নাহিদ ইসলাম কিছুদিন আগে বলেছিলেন যে জুলাই কয়েকজন উপদেষ্টাকে উনি বিশ্বাস করে ভুল করেছিলেন ওনার দল, এবং তারা ওই জুলাই আন্দোলনের
যে অভ্যুত্থানটা হলো এটা স্পিরিটের সাথে তারা করেছে, যায়নি, বেইমানি করেছে। পাশাপাশি কালকে সার্জিস বলেছেন নওগাঁতে যে এদের কোনো সেফ এক্সিট হবে না, সেফ এক্সিস্ট একটাই হচ্ছে মৃত্যু। আজকে রেজওয়ানা হাসান বলেছেন যে তাদেরকে স্পেসিফিক্যালি বলতে হবে যে কোন কোন উপদেষ্টা এই দলে আছে, নাহলে ঢালাও কিছু বললে তো এটার কোনো উত্তর সরকার দিতে পারবে না। তার মানে কি, মানে এনসিপি হঠাৎ করে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এত মানে যুদ্ধেই মনোভাব কেন? আচ্ছা, এই জায়গায় আসার আগে আমি একটু বলি, উনি যেহেতু কিছু অভিযোগ সংক্ষেপে করে সবগুলোর উত্তর দেবেন। সংক্ষেপে সবগুলোর উত্তর দিচ্ছি। 7,000 নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাই না? এখন বিএনপি তো পাওয়ারের নাই। আমি আমার নেতা যদি অপরাধ করলেন, পুলিশিং করার দায়িত্ব কার? সরকারের। সরকার পুলিশিং করবে না, কিন্তু দায় চাপাবে বিএনপি। কিন্তু উনি কিন্তু আরেকটা একটু বলেছেন যে পুলিশও বলছে যে আমার উপর না, আজকে উনি পুলিশের হত্যা একদম দেখলেন। আজকে কিন্তু একদম প্রথম আলোতে লিড নিউজ আসছে যে বিএনপির একজন নেতাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে। ঠিক আছে, ওইটার কথা উনি বলে নাই, উনি কিন্তু এটা পাশ কাটিয়ে গেছে। তার মানে পুলিশ হত্যা করলে ঠিক আছে, মানে সামহাও পুলিশ হত্যা করছে বা সবকিছু বিচারের আওতায় আসবে। নেতাকে তো পুলিশ হত্যা করছে না। না না না, কোনটা? আর আমি চট্টগ্রামের কথা বলছি, সেখানে অন্তকন্দল আছে কিন্তু বাই দ্য ওয়ে। এটা অন্তকন্দল। আচ্ছা, যাই হোক, সেটা রিপোর্টে আছে, আমি আছে কিনা আমি জানি না। সেটা অন্তকন্দল হইলে সেটা পুলিশিং হবে না কেন? যেটাই হোক, ওনার কথাটাই হচ্ছে আমি 7,000 লোককে বহিষ্কার করলাম, বা যে জায়গায় যে ঘটনা ঘটতেছে, আপনি তো এই যে পুরান ঢাকার ঘটনাটা দেখলেন, ওইটা কিভাবে ভাইরাল করলো, তারপরে দেখা গেল যে ওখানে কেউই না, আসলে পুলিশিংই হয়নি। আচ্ছা, যাই হোক, আমি মূল ইয়েতে আসি। সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি দেখেন, আপনি তো ভেগ টার্ম ইউজ করতে পারেন না, ঠিক আছে? আমি বলতে পারি না যে অমুক অমুক অমুক, কারণ স্পেসিফিক নাম বলবো, এটাই তো স্বাভাবিক। আমার যদি সেই সাহসটা থাকে, সৎ সাহস থাকে যে অমুক উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছে, অমুক উপদেষ্টার মৃত্যু ছাড়া আপনার সেফ এক্সিট নাই, কারো তো আমাকে স্পষ্টভাবেই বলতে হবে। তো সেই ক্ষেত্রে তো রেজিওনা চৌধুরীর কথা সঠিকই আছে এই সেন্সে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখানে ঐকমত্য কমিশনের বিষয়টা নিয়ে বলতে হবে। দেখেন, ঐকমত্য কমিশনের একদম শেষ যে মিটিং হয়েছিল, সেইখানে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, যেসব বিষয়ে কথা বলা হয়েছিল, তারপর থেকে কিন্তু এনসিপি এবং জামায়াতে ইসলামী টোটালি কিন্তু ইউটার্ন নিয়েছে। আপনি দেখবেন ওইসব বিষয়গুলো, অনেকগুলো বিষয় থেকেই ওরা ইউটার্ন নিয়েছে। আর উচ্চকক্ষে পিআরের বিষয়টা ছিল নোট অফ ডিসেন্ট সহ, রাইট? কিন্তু জামাতে ইসলামী নিয়ে আসলে নিম্নকক্ষে পিআর, এবং এই যে এইগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তখনকার সময় ঐকমত্য কমিশনের একটা প্রস্তাবনা ছিল যে পরবর্তী সংসদ 2 বছর এটা বাস্তবায়ন করবে। এবং আপনি যত ধরনের সংবিধান বিশেষজ্ঞ দেখবেন, আপনি বড় বড় পত্রিকায় আজকেও অন্তত 2 জন সংবিধান বিশেষজ্ঞ লিখেছে যে একটা আপনার সংবিধান সংশোধনের লেজিটিমেসি দেওয়ার জন্য পরবর্তী সংসদটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার মানে আপনার প্রণিধানযোগ্য, এটা সবচেয়ে লেজিটিমেট। তাছাড়া পরে বিএনপি কিন্তু ওদের চাপে আচ্ছা ঠিক আছে গণভোট আমরা মেনে নিলাম। এখন দেখেন কি শুরু হয়েছে, N+1 পদ্ধতি ওদের, মানে আপনি একটা মানবেন আরেকটা দাবি ওরা ছুড়ে দিবে। এখন হলো আমি গণভোট আপনার ইয়ের দিন করব না, আমি আগের দিন করব। যদিও এনসিপি ওইটা বলে নাই, জামাত বলতেছে যে আমরা গণভোট একদিন আগে করব, ওই নির্বাচনের আগে করব, নির্বাচনের দিন করব না। এখানে দেখেন একটা হিউজ একটা খরচের বিষয় আছে, বিষয় আছে। আমাদের কিন্তু উপজেলা এবং স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু একই দিনে 3-4 ব্যালটে কিন্তু ভোট হয়। তাহলে গণভোট একই দিনে হয়তো সমস্যা কোথায়? কোনো ধরনের তো কোনো সমস্যা নাই। এটা হলো মেন্টালিটির সমস্যা। রাজনৈতিক দুষ্টামি যদি আপনি করতে চান অনেকভাবেই করতে পারেন আপনি, ঠিক আছে? আপনার হলে দেশে আপনার কোনো দেশের কোনো এফডিআই নেই, দেশে আপনার সমস্ত বিনিয়োগ বন্ধ, দেশের শুধু একটাই সবার চোখে সমস্যা, মানে জামায়াত এনসিপি সবার চোখে একটাই সমস্যা। কি সমস্যা? সংবিধানের সমস্যা। সংবিধানেই সমস্যা, আর কোনো সমস্যা নেই। দেশের স্বাস্থ্য খাত নিয়ে ওদের কোনো আপনার মানে কোনো ধরনের বড় ধরনের কোনো আপনার ডেলিভারি নেই, শিক্ষা খাত নিয়ে বড় ধরনের কোনো ডেলিভারি নেই, আপনার মানে আপনার শিশুদের অধিকার নিয়ে বড় কোনো ডেলিভারি, মানবাধিকার নিয়ে ডেলিভারি নেই। সংবিধান হলেই সব হয়ে যাবে এই ধরনের একটা। হ্যাঁ, নারীদের অধিকার নিয়ে কোনো বড় ধরনের ডেলিভারি নেই। আছে, ওনারা হয়তো 24 দফা দিয়েছেন বা 24 দফা দিয়েছেন, ওখানে কিছু প্রস্তাবনা ওনারা উল্লেখ করেছেন। কিন্তু ওনাদের যে ফ্রেশ ব্রেইন, সে ফ্রেশ ব্রেইন থেকে বড় আকারে অনেক কিছু আসা উচিত। আপনি দেখেন ক্যান্সার হসপিটালের 3টা মেশিন, ক্যান্সার শনাক্তকরণের 3টা মেশিন নষ্ট। তা আমার এই গরিব মানুষ আপনার চিকিৎসা পাবে কোথায়? এটা নিয়ে তাদের কোনো কথা আছে? আপনি কোথাও পাইছেন তাদের সরকার এটা নিয়ে কোনো কথা আছে? তাদের প্রধান কোনো কথা বলছে? না, কোনো কথা হয়নি। আমি অন্তত শুনিনি। আমি যতটুকু শুনছি এই খবরটা এসেছে বণিক বার্তাতে, বণিক বার্তাতে খবরটা এসেছিল। কোনো ওনাদের থেকে কোনো কথা আসে নাই যে এই ক্যান্সার হসপিটালে 3টা মেশিন নষ্ট, আমার এই স্বাস্থ্য খাত নিয়ে কথা বলা দরকার। এই জিনিসগুলো সামনে নির্বাচন, ওনাদের তো এখন শুধুমাত্র সংবিধান তো জীবনের একটা অংশ, সংবিধানই তো মেইন পার্ট না। ওনারা মনে করতেছে সংবিধান ঠিক থাকবে, সংবিধানে তো ভালো ভালো জিনিস ছিলই, আগেও ছিল।
আর বিএনপি দেখেন এখানে আরেকটা জিনিস আপনি একটু লক্ষ্য সংক্ষেপে করতে হবে, আমাদের সংক্ষেপে সময় প্রায় শেষ। সময় এক মিনিট বলি, বিএনপি যে খুবই এই ব্যাপারে খুবই আপনার মানে উদারতার পরিচয় দিই, তার একটা প্রমাণ দিই। প্রথম দিন থেকে আজকে পর্যন্ত, আজকে স্টিল নাও মিটিং হচ্ছে, বিএনপির একটা টিমই কিন্তু সংবিধান সংস্কার কমিটিতে গিয়েছে। এনসিপি বলেন, জামায়াত বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দলকে পাঠিয়েছে। তার মানে তাদের উদারতার অনেক অভাব আছে। জাভেদ রাসিন গিয়েছে একবার আপনার ওই সারোয়ার তুষার গিয়েছে, আরেকবার অন্যজন গিয়েছে। কিন্তু বিএনপি কিন্তু সালাউদ্দিন আমাদের নেতৃত্বে গেছে। আপনার ওখানেও দেখবেন আব্দুল্লাহ তাহের গিয়েছে, হামিদুর রহমান আজাদ গিয়েছে। মানে তাদের হলো ঐক্যমত্য কমিশনের সাথে ইকো করাটাই হচ্ছে কথা। আর বিএনপি কিন্তু প্রস্তাবনা নতুন নিজের মতো